অনেক অনেক নিপীড়ন এবং নির্যাতন হয়েছে। আমরা শাপলা চত্বরের গণহত্যার কথা জানি। এখানে আমার দেশের ভাষ্য অনুযায়ী 200 বা 300 মানুষ সেখানে নিহত হয়েছেন। আবরার ফাহাদের ঘটনার কথা জানি, এবং মুজিবুরিদের আন্দোলনেও নিহত হয়েছেন একটা ভালো সংখ্যক মানুষ, এবং সাইদি সাহেবের রায়ের আগে এবং পরে কয়েকশো মানুষ নিহত হয়েছেন। ফলে আমাদের দেশের আমরা খুব ভালোভাবে প্লুরালিটি রক্ষা করতে পেরেছি সেটা বলা আসলে যথেষ্ট কঠিন। নারী কমিশন নিয়ে অনেকগুলো বিতর্ক হয়েছে বা বিতর্ক হচ্ছে। আমি একটা কাজ করব না, যেটা করব না সেটা বলি, সেটা হচ্ছে যে ইসলামের অবস্থান কেন যৌক্তিক এই অ্যাপোলজিটিক আমি বয়ান দিব না, কারণ প্রত্যেকের অবস্থানকে যৌক্তিক মনে করে। বরং আমার অ্যাপ্রোচটা হবে যে আমরা এই বহুত্বকে কিভাবে ম্যানেজ করতে পারি, কিভাবে সবাই সবার অবস্থানে থেকে প্রত্যেকে মনে করে যে সে ভালো আছে, এইটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি। সো আমি মনে করি যে নারী কমিশনের একটা বড় ইস্যু, এটা সবাই বলতেছেন যে নারী কমিশন তারা আসলে প্লুরালিটি রক্ষা করতে পারেননি। বিএনপি এনসিপির মতো দলগুলোও বলছে এই কমিশন দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। দেখেন, এখানে কমিশনের মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে যে মূল সদস্য যারা, এবং আপনার যে রিপোর্টে একবার শেষের দিকে যান, সেখানে স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে কাদের সাথে বসা হয়েছে, কাদের কন্ট্রিবিউশন নেওয়া হয়েছে, এইটারও একটা বিরাট তালিকা দেওয়া হয়েছে। কিন্তু আপনারা দেখবেন এখানেও যারা হচ্ছে পাবলিক স্ফেয়ারে নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, তাদের অংশগ্রহণ নাই। অর্থাৎ নিছক কিন্তু আপত্তিটা শুধু এটা নয় যে কমিশনের সদস্যদের মধ্যে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় পাবলিক স্ফেয়ারে, তারা নাই, শুধু এতটুকুতে আপত্তি সীমাবদ্ধ নয়, বরং এখানে যাদের থেকে পরামর্শ নেওয়া হয়েছে, যাদের কন্ট্রিবিউশন নেওয়া হয়েছে, এই বিশাল তালিকাতেও কিন্তু আপনার মুসলিম রিপ্রেজেন্টেটিভ আমরা দেখি না। মজার বিষয় হচ্ছে শিক্ষার্থী প্রতিনিধিদের থেকেও আসলে মন্তব্য অথবা পরামর্শ, মূল্যায়ন, কন্ট্রিবিউশন নেওয়া হয়েছে। এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ থাকলেও বাংলাদেশের কওমি অথবা আলিয়া মাদ্রাসার ছাত্রদের থেকে কোনো কন্ট্রিবিউশন নেওয়া হয়নি। সুতরাং মানে বৈষম্যটা আসলে নানা লেয়ারে হয়েছে। এবং আপনারা যদি হচ্ছে সাংস্কৃতিক প্রতিনিধিদের কথা ধরেন, তাহলে সেখানে উদীচীর 3-4 জন থাকলেও সাইমুম বা কলরব অথবা এই জাতীয় কোনো সংগঠনের থেকে কন্ট্রিবিউশন নেওয়া হয়নি। অর্থাৎ যে মুসলিমরা ধর্মকে পাবলিক স্ফেয়ারে গুরুত্বপূর্ণ মনে করে, তাদেরকে একরকম নাই করে দেওয়া হয়েছে। 2013 সালে পিউ রিসার্চ সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের শতকরা 80% মুসলমান তারা মনে করেন যে সমাজ এবং রাষ্ট্রে তারা ধর্মের উপস্থিতি দেখতে চান। এখন 10 বছরে পরিস্থিতি অনেক বদলে গেছে, সেটা বলা যায় না। তাহলে পিউ রিসার্চ সেন্টারের যে পরিসংখ্যান, সেটাও যদি আমরা দেখি, তাহলে শতকরা 80% মানুষের প্রতিনিধিত্ব আসলে কোথায়, সেটা একটা বড় প্রশ্ন। জুলাই বিপ্লবে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটা অস্বীকারের কোনো সুযোগ নেই। কিন্তু নারীদের মধ্যে তো আসলে নানান পথ মতের মানুষ আছেন। সুতরাং নির্দিষ্ট একটা শ্রেণীর নারীদেরকে যদি আমরা নারী মনে করি, বাকিদেরকে যদি আমরা নারী না মনে করি, এটা আসলে একটা জটিল বিষয় আকারে দাঁড়াবে। এবং আরেকটা বড় জটিলতা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ ফ্রেমিং। আপনারা যদি হচ্ছে নারী কমিশনের রিপোর্টটা পড়েন, তাহলে অনেক ক্ষেত্রে আপনাদের মনে হবে যে ধর্মকে জাস্টিসের বিরোধী হিসেবে ফ্রেম করা হয়েছে। ফারজানা মাহবুবার একটা বিশদ আলোচনা আছে, আমি কয়েকটা কোট পড়ি নারী কমিশনের রিপোর্ট থেকে। বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। আরেকটা কোট, ধর্ম, প্রথা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। যে গুম কমিশনে আছেন, তার বক্তব্য অথবা তার ফেসবুক সহ নানান জায়গায় তার আপনার বর্ণনাগুলো যদি দেখেন, তাহলে সেখানে দেখবেন যে হচ্ছে একটা জেন্ডার্ড ইসলামোফোবিয়া আছে। অর্থাৎ নারীদের বিরুদ্ধেও একটা ইসলামোফোবিয়ার একটা বড় নির্যাতনের ক্ষেত্রে একটা বড় সূত্র অথবা মাধ্যম হিসাবে কাজ করেছে। অথচ আমরা এই আপনার হচ্ছে যে এই রিপোর্টের মধ্যে ইসলামোফোবিয়া যে নারী নির্যাতনের একটা বড় কারণ, সেটা আসলে আমরা দেখতে পাই না। বরং হচ্ছে যে জেনারেলি কোন রকম হচ্ছে যে সাধারণীকরণ করে আপনার ধর্মকে একটা জাস্টিসের বিরোধী আকারে দেখানো হয়েছে। এইটা আসলে রেসিজম কিনা আমি এই প্রশ্ন তুলব। পাশাপাশি আমি আরেকটা বিষয় এখানে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে লিগ্যাল ফিলোসফি দিক। আমরা জানি যে কোনো আইনই আসলে ভ্যালু ফ্রি না। প্রতিটা আইনের মধ্যেই কোনো না কোনো ভ্যালু আছে। আইনের জায়গা থেকে দেখলে ধর্মীয় বনাম ধর্মমুক্ত আইন বলে কিছু নেই। ওয়ার্ল্ড ভিউ, এথিক্যাল কনসার্ন ছাড়া
আইন তৈরি করতে পারবেন না। আপনি যে কোনো আইনই বানান সেখানে একটা ওয়ার্ল্ড ভিউ লাগবে, সেখানে একটা এথিক্যাল কনসার্ন লাগবে। যদি তাই হয় তাহলে ধর্মীয় আইন বনাম ধর্মমুক্ত আইনের যে ডাইকোটমি বা দ্বৈততা তৈরি করা হচ্ছে সেটা আসলে সুযোগ নেই। আইনে অবশ্যই একটা মেটাফিজিক্যাল গ্রাউন্ডিং অ্যান্ড আকাঙ্ক্ষা থাকতে হবে। যদি তাই হয় যে অর্থাৎ আপনারও একটা মেটাফিজিক্যাল গ্রাউন্ডিং আছে, আপনারও একটা এথিক্যাল কনসার্ন আছে, আমারও একটা মেটাফিজিক্যাল গ্রাউন্ড থাকতে পারে, আমারও একটা এথিক্যাল কনসার্ন থাকতে পারে, তাহলে আসলে একটা মতকে আপনি আরেকটা মতের উপর কিভাবে প্রাধান্য দিবেন, এটা একটা আমি মনে করি একটা বড় ইস্যু। এবং আরেকটা হচ্ছে লিগ্যাল মডেলিং এর ইস্যু, সেটা হচ্ছে যে আমরা কি ইউনিফাইড লিগ্যাল সিস্টেমে যাব নাকি একটা প্লুরাল লিগ্যাল সিস্টেমকে আমরা প্রাধান্য দিব। ইউরোপের মধ্যযুগেও যদি আমরা দেখি, সেখানে ইউরোপিয়ান মধ্যযুগে খ্রিস্টান ধর্মীয় এবং আঞ্চলিক আইন তারা অনুসরণ করতেন। আধুনিককালে এক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসলেও মৌলিক মডেলের মধ্যে বড় রকমের কোনো রদবদল হয়নি। অর্থাৎ তারা আগেও ইউনিফাইড লিগ্যাল সিস্টেমকে ফলো করতো, ইউনিফাইড লিগ্যাল সিস্টেমকে তারা অনুসরণ করতো, এখনও তাই। তারা একটা আসলে অনেক ক্ষেত্রেই তারা হচ্ছে যে একটা ইউনিফাইড লিগ্যাল সিস্টেম ফলো করেন। এখন ইউনিফাইড লিগ্যাল সিস্টেমের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আপনি এখানে সব মতকে একসাথে স্থান দিতে পারবেন না, এবং এখানে একটা বিপদের জায়গা তৈরি হয় যে আপনি কি সংখ্যাগরিষ্ঠ অথবা যে ক্ষমতা দেখাতে পারতেছে তার মতটাকে কি আপনি চাপিয়ে দিচ্ছেন কিনা, এটা একটা জটিলতা সৃষ্টি হয়। বাংলাদেশে যদি আপনি একটা সমন্বিত পারিবারিক আইন বানাতে চান তাহলে ঠিক আপনি কোন মতটাকে প্রাধান্য দেবেন? ইসলামী মতকে, হিন্দু মতকে, খ্রিস্টান মতকে, নাকি বৌদ্ধ মতকে? আবার এদের মধ্যে ঠিক কিভাবে মিশ্রণ ঘটালে আপনার কাছে মনে হবে যে এটা সেকুলার, অর্থাৎ এটা 20%, ওটা 30%, ওটা 40%, ঠিক কিভাবে আপনি মিশ্রণটা ঘটাবেন? এবং আপনি বলতে পারেন যে যেটা যৌক্তিক, প্রত্যেকেই তো বলবে যে তার মতটা যৌক্তিক, প্রত্যেকের কাছে তার মতটা যৌক্তিক বলেই মনে হবে। তো সুতরাং এবং যুক্তি গড়ে ওঠে আসলে একটা ওয়ার্ল্ড ভিউজের ভিত্তিতে। ওয়ার্ল্ড ভিউজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে যুক্তি চেঞ্জ হয়ে যায়। মানে যদি ধরেন আপনার কাছে একটা ওয়ার্ল্ড ভিউ, আমার কাছে আরেকটা ওয়ার্ল্ড ভিউ, তাহলে আপনার কাছে যেটা যৌক্তিক মনে হবে আমার কাছে সেটা অযৌক্তিক মনে হবে। এটা খুব সিম্পল ম্যাথ, মানে এটা জটিল কিছু না। এখন আমি জাস্ট একটা উদাহরণ দিই। মাঝে হচ্ছে যে সারা হোসেনের একটা বক্তব্য অনলাইনে ভাইরাল হয়। তিনি বলতেছিলেন যে মুসলমান যারা হচ্ছে ব্রিটেনে থাকেন তারা যদি ইউনিফাইড বা সমন্বিত একটা ফ্যামিলি ল মানতে পারেন তাহলে বাংলাদেশে মানতে অসুবিধা কোথায়? যথেষ্ট শক্তিশালী যুক্তি। কিন্তু দেখেন ব্রিটেনে কিন্তু হচ্ছে তাদের যে সংসদ আছে সেই সংসদে কিন্তু প্রায় 26 জনের মতো ধর্মীয় প্রতিনিধি থাকেন, এবং তাদের যে সর্বোচ্চ পদ, রাজার যে পদ, সেটা হচ্ছে যে আপনার খ্রিস্টান হওয়া জরুরি, কথার কথা। তাহলে আপনি একটা অংশ নিতে চাচ্ছেন, আরেকটা অংশ নিতে চাচ্ছেন না, এটা আপনি সিলেকশনটা আসলে ঠিক কিভাবে করবেন? মানে কোনটাকে আপনি ভালো বলবেন আর কোনটাকে খারাপ বলবেন, আর আপনি ভালো খারাপের নীতিটার আসলে কিভাবে ঠিক করবেন, এটা আসলে একটা একটা গুরুতর প্রশ্ন। এবং মালয়েশিয়ার কথাও আসছে। আমি মালয়েশিয়াতে অ্যাকচুয়ালি থাকি এবং মালয়েশিয়াতে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো মালয়েশিয়াতে আপনার বিবাহ বিচ্ছেদের পরে নারীদেরকে হচ্ছে একটা অংশ দেওয়া হয়, কিন্তু এটা কিভাবে, মানে নারীদেরকে কতটুকু বিবাহে বিচ্ছেদের পরে কতটুকু দেওয়া হবে সেটা ঠিক করে শরিয়া আদালত। অর্থাৎ এখানে বেশ কিছু স্ট্যান্ডার্ড আছে, কারণ এক একজনের কাছে স্ট্যান্ডার্ড এক এক রকম। আপনি যদি হচ্ছে যে ধরেন কথার কথা আপনার কাছে স্ট্যান্ডার্ড একরকম, আপনার কাছে মনে হবে হচ্ছে যে বিবাহ বিচ্ছেদের পর এতটুকু পেতে পারে, কিন্তু যার স্ট্যান্ডার্ড আপনার মতো না সে মনে করবে যে এতটুকু পাওয়া উচিত। তো এখন আপনি যদি হচ্ছে যে মালয়েশিয়া থেকে আপনি বিবাহ বিচ্ছেদের পরে নারীদেরকে যে সম্পদের একাংশ দেওয়া হয় এটা ফিক্স না, এটা আসলে বিভিন্ন ফ্যাক্টরসের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়। তো প্রশ্ন হচ্ছে যে আপনি শরিয়া আদালতে কি নেবেন, নাকি শুধুমাত্র হচ্ছে যে যতটুকু আপনার সুবিধা ততটুকু? আমরা আসলে এখানে সেটেল ডাউনটা কিভাবে করবো, আমরা কিভাবে ম্যানেজ করবো এই দ্বিমতগুলো, এই বিভক্তগুলো, এই বৈচিত্র্যগুলো? সমাধান হচ্ছে প্লুরাল সিস্টেম, যে যার ধর্ম অনুযায়ী পারিবারিক জীবন পরিচালনা করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে ডিসকার্সিভ ট্রেডিশনের মাধ্যমে সেটা সমাধান হবে। অর্থাৎ প্রতিটা ট্রেডিশনের মধ্যেই, প্রতিটা ধর্মের মধ্যে, প্রতিটা মতের মধ্যে ভিতরগত নানান রকমের বিতর্ক আছে। এই বিতর্ক কিন্তু চলমান, কারণ আপনি দেখবেন যে হচ্ছে যে এক একটা মুসলিম, সবাই মুসলমান, ধরেন বিভিন্ন মুসলিম রাষ্ট্র সবাই মুসলমান, কিন্তু তাদের আইন এক এক রকম কেন? এবং আইন যে এক এক রকম এই জন্য কি তারা মুসলমান না? বিষয়টা তা না, বরং তারা নিজেদের যে ডিসকাশন, নিজেদের ভিতরগত যে ডিসকাশন, সেই ডিসকাশন অনুযায়ী তারা আসলে একটা কাস্টমাইজেশন করে নেয়। কিছু অংশ আছে অপরিবর্তনীয়, সেটা আপনি পরিবর্তন করতে পারেন না। কিছু জিনিস আছে যে আপনি সময় এবং সাময়িক প্রয়োজনের সাথে সাথে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু এই ডিসিশনটা নিতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষ। ধরেন আজকে বাংলাদেশে কোনো একটা জনগোষ্ঠী, সে যদি মাইনরিটি হয়, আপনি তার ধরেন কথা হিন্দু অথবা বৌদ্ধ ধর্মের কথাই ধরি, তাদের জনসংখ্যা কম। এখন আপনি যদি ক্ষমতার বলে অথবা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতার বলে তার উপর আপনার মতটা চাপিয়ে দিতে চান, এটা একটা ভয়াবহ ব্যাপার ঘটবে।
এখন আপনি প্রশ্ন করতে পারেন যে বৌদ্ধ ধর্মের মধ্যেও তো আসলে সংস্কার প্রয়োজন, এর মধ্যে তাদেরকে যে নেগেটিভ ভাবে ফ্রেমিং করা হয়েছে, এবং আমার কাছে মনে হয় এটা হয়তো ইচ্ছায় অথবা অনিচ্ছায় একটা ইসলাম ফোবিয়ার ঘটনা ঘটেছে। এইটা আসলে আমার কাছে মনে হয় ভুল হয়েছে, এটা আসলে স্বীকার করা উচিত। অথবা ইহুদিরা নিপীড়নের কারণ, এইভাবে আপনি বলতে পারেন না। আধুনিককালে এটা মানে খুব খারাপ জিনিস, এটা হচ্ছে রেসিজম। তারা আপনি একটা বাংলাদেশের মতো একটা মানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে, এখানে শুধু মুসলিম না, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, একটা ভাবে ধর্মকে সবারই উপকার। যেমন বাংলাদেশের হিন্দুরা স্বাধীনতার আগে এবং পরে বা 47-এর আগে পরে তারা যে চলে গেল, এটা কিন্তু জাতিগতভাবে আমাদের একটা ব্যাপক ক্ষতি হয়েছে। কারণ কি? কারণ হিন্দু জনগোষ্ঠী যারা আসলে ভারতে গেছে, এটা কিন্তু একটা বড় অংশ শিক্ষিত এবং তাদের কাছে ক্যাপিটালও ছিল। আপনি যদি এথিক্যাল কোশ্চেন বাদ দেন যে আপনার জনগোষ্ঠীর একটা অংশ অপর দেশে চলে যাচ্ছে, এটা এথিক্যাল কোশ্চেন বাদ দেন, জাস্ট হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সেন্সে যদি দেখেন, তাইলে আপনার কি হচ্ছে, আপনার শিক্ষিত জনগোষ্ঠী বাইরে চলে যাচ্ছে, আপনার হচ্ছে যে ক্যাপিটাল বাইরে চলে যাচ্ছে। এটা খারাপ না? তার মানে আজকে আপনি যদি যে কোনো একটা জনগোষ্ঠীর উপর মানে কোনো কিছু চাপাই দিতে চান, তাহলে তারাও আসলে বিরক্ত বোধ করবে এবং এখানে আসলে সামাজিকভাবে একটা নৈরাজ্য অথবা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেইটা আসলে আমরা কিভাবে চাইতে পারি? আমি এখানে দুইটা পয়েন্ট বলে শেষ করব। আমার কাছে মনে হয় যে দুইটা জায়গায় আসলে ডিসকাশন অথবা নেগোসিয়েশনের সুযোগ আছে। একটা জায়গা হচ্ছে যে আমি যেটা মনে করি যে বাংলাদেশের একটা অংশ অবশ্যই চায় যে তারা সেকুলার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তারা ফ্যামিলি পরিচালনা করবে, আইন পরিচালনা করবে, এটা অনেকেই মনে করেন। এখন তাদের জন্য একটা স্পেস ক্রিয়েট করতে হবে। সেই স্পেসটা কেমন? আমি মনে করি যে বিদ্যমান আইনে সম্ভব। বিদ্যমান আইনে যে নানান রকম টুলস আছে, সেই টুলসের মধ্যে দিয়ে আপনি সেকুলার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন। এবং সেখানে যদি একটু সংস্কার প্রয়োজন হয়, সেটা মেবি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সেই পরিবর্তনটা গ্রহণের জন্য প্রস্তুত। কিন্তু একই সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা মনে করি বাংলাদেশে মুসলিম ফ্যামিলি স্ফেয়ারে বা ফ্যামিলি লতে ইসলামিক ল অথবা হিন্দু ল আছে, কিন্তু এটা সামগ্রিকভাবে সত্য না। এখানেও নানান রকমের জটিলতা আছে। জটিলতাটা কেমন? যে আমরা জানি যে ব্রিটিশরা মুসলিম লকে কোডিফাইড করছে, রাইট? তারা কোডিফিকেশন করছে। এখন কোডিফিকেশন করার নিজস্ব বেশ কিছু জটিলতা আছে। আমি শাস্ত্রীয় আলাপে গেলাম না। আপনারা যদি হচ্ছে যে উপনিবেশ কিভাবে হচ্ছে যে মুসলিম লর উপর ইনফ্লুয়েন্স করছে অথবা বিভিন্ন দেশের লয়ের উপর ইনফ্লুয়েন্স করছে, লিগাল সিস্টেমের উপর ইনফ্লুয়েন্স করছে, এটা একটা দীর্ঘ আলোচনা। কিন্তু একবারে সংক্ষিপ্ত আলোচনা যদি করি, তাহলে কোড হয়তো ইসলামিক বা মুসলিম অথবা হিন্দু, কিন্তু এটার যে ইন্টারপ্রেশন করা হচ্ছে, যে জুরিসপ্রুডেন্স অনুযায়ী এখানে হচ্ছে ব্যাখ্যাটা করা হচ্ছে, সেটা আবার পশ্চিমা। কথাটা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এইটা কোডটা হয়তো মুসলিম ল, কিন্তু আপনি ইন্টারপ্রেটটা কিভাবে করতেছেন? মুসলিম ল তো ধরেন ইন্টারপ্রিটেশনের নিজস্ব ব্যাকরণ আছে, হিন্দু লয়েরও এরকম একটা নিজস্ব ব্যাকরণ আছে, কিন্তু আপনি সেই ব্যাকরণ কি মানেন? শুধুমাত্র কোড মানলে তো যথেষ্ট না, আপনার তো এটা ব্যাকরণ অনুযায়ী কোডটা বাস্তবায়ন করতে হবে। আপনি যদি অন্যভাবে বলি, দেখেন আপনি অনেক বাক্য আছে অথবা অনেক শব্দ আছে যারা হচ্ছে একাকী যখন তারা থাকে, স্বতন্ত্রভাবে যখন থাকে, তখন শব্দগুলো সঠিক, কিন্তু আপনি একসাথে যখন বসাবেন তখন নির্দিষ্ট একটা ব্যাকরণ মেনেই আপনাকে সেই প্রয়োগটা একসাথে করতে হবে। সো মুসলিম লর ক্ষেত্রেও আসলে একটা বড় রকমের প্রবলেম, একটা ক্রাইসিস হিন্দু লয়ের ক্ষেত্রেও আছে, যে হিন্দু লটা হিন্দু ব্যাকরণ অনুযায়ী মানা হচ্ছে না। একই সাথে মুসলিম লর ক্ষেত্রেও আপনার মুসলিম লিগ্যাল কোড আছে ঠিক, কিন্তু সেটা ইন্টারপ্রিটেশনটা মুসলিম ব্যাকরণ অনুযায়ী হচ্ছে না। এখন মালয়েশিয়ায় কিন্তু তারা এগুলো সমাধান করছে। আমি এবার যখন দেশে আসলাম, এর হয়তো 15-20 দিন আগে একটা কনফারেন্স ছিল আলজেরিয়া এবং আমাদের ইউনিভার্সিটিতে, মানে একটা যৌথ কনফারেন্স ছিল। তো আমি আলজেরিয়ার সিস্টেমটা দেখলাম, আবার মানে মালয়েশিয়ান সিস্টেমটাও দেখার সুযোগ হলো আমার, মানে আমি ইন্টারপ্রেটার ছিলাম। তো তারা কিন্তু হচ্ছে ডিসকাশনটা আগায় নিছে, কিন্তু আমাদের এখানে ঝামেলাটা হচ্ছে আমরা আসলে ডিসকাশনটা করার সুযোগই দিতে চাই না। ডিসকাশনটা শুরু করার আগেই মতাদর্শিক নানান রকম, যেমন একটা দেখালাম যে ধর্মকে নেগেটিভ ভাবে ফ্রেমিং করা হয়েছে, ধর্মীয় জনগোষ্ঠীকে আপনি কথা বলার এই সুযোগ দেন নাই, রিপ্রেজেন্টেশনই রাখেন। এখন আপনি বলবেন যে এখন দ্বিমত জানান, কিন্তু ভাই আমরা তো রোহিঙ্গা না, বা মানে আমাদেরকে যদি রোহিঙ্গা হিসেবে একটা দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আপনি যদি হচ্ছে যে একটা প্রবাসীর মতো ট্রিট করেন, আমার কাছে মনে হচ্ছে যে মেবি হচ্ছে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে প্রবাসী জনগোষ্ঠী। যে সরি একটু কি করেন না, আমরা ডিসকাশনে থাকি যে শহরে কিছু মানুষ তারা ঠিক করে দিবে যে সবাই কেমনি চলবে, এটা এথিক্যালি রং। উল্টাটা যদি হইতো, উল্টাটা মানে কি? উল্টাটা হচ্ছে যে ধরেন 10-12 জন হিজাবি নারী অথবা নিকাবি নারী তারা বৈশা ঠিক করলো যে হিন্দু অথবা খ্রিস্টান অথবা সেকুলার সবার আইন কেমন হবে,
তারা ঠিক করে দিলে এবং তারা বললো যে হচ্ছে যে সেকুলারিজম অথবা ন্যাশনালিজম হচ্ছে বৈষম্যের কারণ, তাহলে সেটা কি রেসিজম হইতো না? সেটা তো রেসিজম হইতো। তাহলে আমরা সামগ্রিকভাবে কেন ডিসকাশনের জন্য প্রস্তুত না? আমার কাছে ডিসকাশনের দুইটা জায়গা আমি মেনশন করছি, আমি কথা শেষ করতেছি। দুইটা জায়গা হচ্ছে বিদ্যমান আইনের মধ্যে কিভাবে সেকুলার আকাঙ্ক্ষাটাকে আরো কিভাবে স্পেস দেওয়া যায় সেটা নিয়ে আমরা ভাবতে পারি, এবং একই সাথে মুসলিম লটা আসলে আমরা প্রপারলি প্র্যাকটিস করতে পারতেছি না, সেখানেও আসলে একটা স্পেস ক্রিয়েট করা জরুরি। থ্যাংক ইউ।